দেরাদুন দেবভূমির এক শান্ত শহর, যেখানে হাওয়ায় ভেসে আসে পাহাড়ের ফ্রেশ ভাইব আর একটা ডিভাইন কামনেস। কিন্তু 2024 সালে 13ই জুন সকালে ক্লেমেন্ট টাউনের একটি রেজিডেন্সিয়াল এরিয়াতে এমন কিছু ঘটল যা এই শান্তিকে চিরতরে বিঘ্নিত করে দিল। একটি দুর্গন্ধ যা শুধু নাক পর্যন্ত নয়, আত্মাকেও ছুঁয়ে গিয়েছিল। এমন একটি দুর্গন্ধ যা প্রতিবেশীদের মনে ভয় জাগিয়েছিল এবং পুলিশকে এমন একটি রহস্যের অতল গহ্বরে টেনে নিয়ে গিয়েছিল যার শেষ পরিণতি হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। টার্নাল রোড C13 একটি সাধারণ বাড়ি। বাইরে থেকে তালা লাগানো ছিল, ভেতরে ছিল নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতার পেছনে একটি কান্নার আওয়াজ ভেসে আসছিল। এমন একটি কান্না যা প্রথমে চাপা ছিল, তারপর ধীরে ধীরে বাড়তে লাগলো। প্রতিবেশীরা সেই বাড়ির দরজায় কড়া নাড়ল, তারপর পিটানো শুরু করলো। আর তখনই ভেতর থেকে একটি ছোট্ট শিশুর কান্নার আওয়াজ এলো। তারা অবাক হয়ে গেল। বাইরের থেকে তালা লাগানো ছিল, তাহলে ভেতরে কে ছিল? কেউ তো ছিল। তারা বুঝতে পারল যে বিষয়টি গুরুতর এবং তারা অবিলম্বে পুলিশকে ফোন করল। তারা জানত না যে এটি শুধু একটি দুর্গন্ধময় বাড়ি নয়, বরং এমন একটি অপরাধের কালো গল্পের সূচনা ছিল যা শিকড়, ঘৃণা, প্রতিশোধ এবং একটি গভীর পারিবারিক রহস্যে নিহিত ছিল। খবর পেয়ে পুলিশ দেরাদুন এক মুহূর্ত দেরি না করে ক্লেমেন্ট টাউনের সেই বাড়িতে পৌঁছালো। প্রতিবেশীদের সাথে বাড়ির মালিক সুহেলও সেখানে ছিলেন। সুহেল নিচতলায় থাকতেন, কিন্তু দুর্গন্ধ আসছিল দোতলা থেকে। দোতলায় দুটো দরজা ছিল, একটিতে বাইরে থেকে তালা ছিল, অন্যটি ভেতর থেকে বন্ধ। কিন্তু একটি জালিযুক্ত দরজা ছিল যেটা থেকেই গন্ধ বেরোচ্ছিল। পুলিশ জালি কাটল এবং ভেতরে পা রাখল। তাদের সাথে কিছু প্রতিবেশীও ছিলেন, কিন্তু ভেতরের দৃশ্য তা এতটাই ভয়ঙ্কর ছিল যে পুলিশও কেঁপে উঠল এবং প্রতিবেশীদেরও অবস্থা খারাপ হয়ে গেল। বেডরুমের মেঝেতে দুটো মৃতদেহ পড়েছিল, একটি পুরুষের, একটি মহিলার। তাদের অবস্থা এত খারাপ ছিল যে মনে হচ্ছিল যেন তারা অনেক দিন ধরে সেখানেই পড়ে আছে। নাক এবং গলা থেকে বেরোনো রক্ত পুরো মেঝেতে শুকিয়ে কালো হয়ে গেছিল এবং তাদের ওপর পোকামাকড় কিলবিল করছিল। এমন একটি দৃশ্য যা যে কারো রাতের ঘুম কেড়ে নিতে পারে। কিন্তু তখনই তাদের নজর এমন একটি জিনিসের উপর পড়ল যা দেখে সবাই অবাক হয়ে গেল। সেই দুটো মৃতদেহের কাছে একটি নবজাতক শিশু পড়েছিল। পুলিশ সেই শিশুটিকে তুলে নিল এবং অলৌকিক, সে তখনও জীবিত ছিল। 1 সপ্তাহের নিষ্পাপ শিশু, সম্ভবত সেই মৃত দম্পতিরই অংশ। সে ক্ষুধার্ত, পৃষ্ঠার্থ, দুর্গন্ধের মধ্যে পড়েছিল যা শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার উপরও পোকামাকড় কিলবিল করছিল। এই নিষ্পাপ শিশুর বেঁচে থাকা একটি রহস্য ছিল, এমন একটি রহস্য যা এই গল্পে আরও অনেক স্তর খুলতে চলেছে। বিনা দেরি করে পুলিশ শিশুটিকে হাসপাতালে পাঠালো, যেখানে ডাক্তাররা অবিলম্বে তার চিকিৎসা শুরু করলেন। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে গেল প্রমাণ সংগ্রহ করার জন্যে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তখনও দাঁড়িয়েছিল, অবশেষে এই দুজন মানুষের মৃত্যু কিভাবে হলো? আর এই নিষ্পাপ শিশুটি এত কিছুর মাঝে কিভাবে বেঁচে গেল? এরই মধ্যে একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটল। যেই সময় প্রতিবেশীরা পুলিশকে ফোন করেছিল, ঠিক সেই সময় ক্লেমেন্ট টাউন পুলিশ স্টেশনে একজন মহিলা তার স্বামীর নিখোঁজ হবার রিপোর্ট দায়ের করতে এসেছিলেন। তিনি জানালেন যে তার স্বামী, যিনি দেরাদুনে কাজ করতেন, 10ই জুন থেকে ফোন ধরছিলেন না এবং 12ই জুন থেকে তার ফোন সুইচ অফ ছিল। এই মহিলা সাহারনপুর থেকে এসেছিলেন। আর এখান থেকেই গল্পটি একটি নতুন মোড় নিল। বাড়ির মালিক সুহেল বললেন যে ওপরের ঘরটি তিনি আনাম এবং কাজিশ নামে এক দম্পতিকে ভাড়া দিয়েছিলেন। এবং যখন নিখোঁজ হবার রিপোর্ট দায়ের করা মহিলার নাম সামনে এলো, তখন পুলিশ জানতে পারল যে সেই মহিলাটি কাজিশের প্রথম স্ত্রী নুসরাত ছিলেন। হ্যাঁ, কাজিশের আরও একটি স্ত্রী ছিল। এবং এই তথ্য পুলিশের মনে সন্দেহের একটি নতুন স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল। নুসরাত কি তার স্বামীর দ্বিতীয় বিবাহ নিয়ে অসন্তুষ্ট ছিলেন? প্রতিশোধ নেবার জন্য কি তিনি এসব করেছিলেন? পুলিশ সাহারানপুর গিয়ে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করল। নুসরাত তার বিবৃতিতে জানালেন যে দ্বিতীয় বিবাহের পরেও তাদের সম্পর্ক ভালো ছিল এবং তারা প্রতিদিন ফোনে কথা বলতেন। 10ই জুনের পরেই কাজিশ ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ নুসরাতের বিবৃতি এবং ফোনের বিবরণ যাচাই করল এবং দেখল যে তার কথা সত্যি ছিল। কাজিশের বাবা মহসিমও একই কথা বললেন যে তার বৌধুমা এমন কাজ করতে পারেন না। কাজিশই তাদের উপার্জনকারী পুত্র ছিল। তাদের দুঃখ এবং কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। পুলিশ নুসরাতকে ক্লিন চিট দিল। কাজিশ একজন জেসিবি এবং ক্রেন অপারেটর ছিলেন এবং তার উপর প্রায় 7-8 লাখ টাকার ঋণ ছিল। কি ঋণ শোধ করার জন্য সে প্রথমে স্ত্রীকে মারল, তারপর নিজেকেও শেষ করে দিল। কিন্তু তাহলে শিশুটি কেন বেঁচে গেল? আর যদি এটি হত্যা হয়, তাহলে হত্যাকারী কে? প্রতিবেশীরা কেন কোনো চিৎকার চেঁচামেচি শোনেননি? এগুলি এমন প্রশ্ন ছিল যার উত্তর এখনও পুলিশের কাছে ছিল না। পোস্টমর্টম রিপোর্টেও বিশেষ কিছু জানা যায়নি, কারণ লাশগুলি মারাত্মকভাবে পচে গিয়েছিল। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা কঠিন ছিল।
পুলিশের কাছে এখন একমাত্র আশা ছিল সিসিটিভি ফুটেজ। তারা ক্লেমেন্ট টাউনের সেই এলাকার সমস্ত ক্যামেরা ঘেঁটে দেখতে শুরু করল। তারা জানত যে হত্যাকাণ্ড 10ই জুন থেকে 13ই জুনের মধ্যে ঘটেছে। 10ই জুনের রাত, 11ই জুন কোনো সন্দেহ ব্যক্তি দেখা যায়নি। পুলিশ হতাশ হতে শুরু করেছিল। কিন্তু তারপর 13ই জুনের সকালে একটি ক্যামেরা একটি গাড়ি ধরা পড়ল, একটি সাদা রঙের মারুতি সুজুকি সিয়াজ। এটি সেই গাড়ি ছিল যা কিছুক্ষণ পর সেই বাড়ির পাশ দিয়ে গিয়েছিল যেখান থেকে দুর্গন্ধের খবর এসেছিল। এই গাড়িটি সকাল 4:40 বাড়ির পাশ দিয়ে গেছিল এবং তারপর প্রায় 5টায় ফিরে যেতে দেখা গেছে। এই গাড়ির এই ঘটনায় কোনো না কোনো ভূমিকা অবশ্যই ছিল। পুলিশ গাড়ির নম্বর থেকে মালিকের খোঁজ নিল। নাম ছিল আশফাদ। কাজিশের বাড়ির লোকেরা জানালেন যে আশফাদ তো কাজিশের বন্ধু। পুলিশ আশফাদের কাছে পৌঁছানো। আশফাদ জানালেন যে 13ই জুন তার গাড়ি শাহবাজ নামে একটি ছেলের কাছে ছিল, কিন্তু সেই রাতে শাহবাজ কোথায় গিয়েছিল তা তিনি জানতেন না। শাহবাজ কে ছিল? আশফাদ জানালেন সে আনামের বড় ভাই। আনামের ভাই? পুলিশের জন্য এটা বিশ্বাস করা কঠিন ছিল। কোনো ভাই তার বোন এবং ভগ্নিপতিকে কেন মারবে? আর তখনই আনামের মোবাইল ফোনে এমন একটি ভিডিও পাওয়া গেল যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিল। আনাম কাঁদতে কাঁদতে বলছিলেন যে তার ভাই তাকে এবং তার স্বামী কাশিশকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সে তাদের মারার পরিকল্পনা করছে। তাদের জীবন বিপদে ছিল। এখন সব স্পষ্ট হয়ে গিয়েছিল। এই কাণ্ডে শাহবাজেরই হাত ছিল। পুলিশ শাহবাজের মোবাইলের সিডিআর বের করল। 10ই জুনের রাতে শাহবাজের ফোন সুইচ অফ ছিল এবং 11ই জুনের সকালেই অন হয়েছিল। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। শাহবাজ এর আগে কখনো এমন করেনি, এমনকি এর পরেও কখনো করেনি। 13ই জুন তার অবস্থান ক্লেমেন্ট টাউনেই ছিল এবং 10ই জুন ফোন সুইচ অফ হওয়ার আগেও সে তার বোনের বাড়িতেই ছিল। কাশিশের বাবা শাহবাজের নামে এফআইআর ফাইল করলেন। পুলিশ সাহারানপুর গিয়ে শাহবাজকে গ্রেফতার করল। দেরাদুনে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথমে শাহবাজ সমস্ত অভিযোগ অস্বীকার করল, কিন্তু পুলিশের কাছে শক্ত প্রমাণ ছিল। সিসিটিভি ফুটেজ, তার অবস্থান, ফোনের সুইচ অফ থাকা, আশফাদের বয়ান, এই সব জিনিস শাহবাজকে ভেঙে দিল। সে তার অপরাধ স্বীকার করে নিল। সে নিজেই তার বোন আনাম এবং ভগ্নিপতি কাশিশকে হত্যা করেছিল। এবং সে শিশুটিকে কেন জীবিত ছেড়েছিল? তার ধারণা ছিল যে শিশুটি ছোট, ক্ষুধার্ত থাকলে সে নিজেই মারা যাবে। কিন্তু এই সব ঘটল কিভাবে? এবং একজন ভাই তার বোনের সাথে এত নির্মমতা কেন করল? শাহবাজ এবং কাশিশ একই গ্রামের বাসিন্দা ছিল এবং বন্ধুও ছিল। কাশিশ শাহবাজের বোন আনামকে বিয়ে করল, যার ফলে তাদের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হল। শাহবাজের মনে আগে থেকেই কাশিশের প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল। 8 বছর আগে শাহবাজের বাবা একটি হাইড্রার নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন এবং সেই হাইড্রাটি কাশিশের ভাই চালাচ্ছিল। শাহবাজের দাবি ছিল যে তারা ইচ্ছাকৃতভাবে তার বাবাকে মেরেছিল। সে তখন ছোট ছিল, তাই প্রতিশোধ নিতে পারেনি। তারপর এই ঘটনার 1 বছর আগে শাহবাজ একটি মেয়ের সাথে ধর্ষণের অভিযোগে জেলে গিয়েছিল। এরই মধ্যে কাশিশ এবং আনাম বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নিল। যখন শাহবাজ জেল থেকে বেরোলো, তখন গ্রামের সবাই তার উপহাস করতে লাগল। এইসব শাহবাজের মধ্যে প্রতিশোধের আগুনকে আরও বাড়িয়ে দিল। তার মনে হচ্ছিল এই সবের জন্য কাশিশই দায়ী। প্রথমে সে আনামকে হুমকি দিতে শুরু করল, যার পর আনাম সেই ভিডিওটি তৈরি করেছিল। তারপর প্রতিশোধ নেবার জন্য সে কাশিশের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করল। 10ই জুন কাশিশি তাকে উত্তর কাশী যাওয়ার জন্য বলেছিল। সেখানে তারা ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শাহবাজ ঘুমোয়নি। গভীর রাতে সে উঠল, রান্নাঘরে গিয়ে একটি ছুরি নিয়ে এলো। আনাম 9 জুনই একটি শিশুর জন্ম দিয়েছিল, তাই স্বামী স্ত্রী দুজনেই হাসপাতাল থেকে ক্লান্ত হয়ে এসেছিল। তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। শাহবাজ তার বোনের বেডরুমে গেল এবং ঘুমন্ত কাশিশকে গলা ছুরি দিয়ে কেটে দিল। কাশিশ প্রতিরোধ করার চেষ্টা করল, চিৎকার করল, কিন্তু শাহবাজ দ্রুত আঘাত করে তাকে ঘটনাস্থলেই হত্যা করল। এরই মধ্যে আনামের ঘুম ভেঙে গেল। সে নিজের চোখের সামনে তার ভাইকে তার স্বামীকে হত্যা করতে দেখল। সে চিৎকার করল, থামানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শাহবাজ এখানেই থামল না। কাশিশকে হত্যা করার পর শাহবাজ তার বোনকেও সহজে কাবু করে ফেলল। একদিন আগেই আনাম প্রসব যন্ত্রণায় ছিল, তাই সে খুব দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে শাহবাজ তাকে সহজে ধরে ফেলল এবং তারপর গলা টিপে আনামকে শেষ করে দিল। স্বামী স্ত্রী দুজনেই বিছানা থেকে মেঝেতে পড়ে গেল। তাদের শেষ করার পর শাহবাজ নিজেকে পরিষ্কার করল। একটি দরজার ভেতর থেকে খিল দিল এবং অন্যটিতে বাইরে থেকে তালা লাগিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। ঘটনার রাতে শাহবাজ কোনো ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু কিছুদিন পর অর্থাৎ 13ই জুনের সকালে সে তার বন্ধুর আশফাদের গাড়ি নিয়ে আবারও তার বোনের বাড়িতে আসলো। আর ঠিক তখনই সেই গাড়িটি ক্যামেরায় ধরা পড়েছিল। শাহবাজ ভেবেছিল
যে সে সেই মৃতদেহগুলিকে গাড়িতে নিয়ে যাবে এবং অন্য কোনো জায়গায় সরিয়ে ফেলবে। কিন্তু দুর্গন্ধ এতটাই তীব্র এবং বিপজ্জনক ছিল যে সে তাদের কাছেও যেতে পারেনি। সবচেয়ে দুঃখের বিষয় হলো সেই নিষ্পাপ শিশুটিও সেই কক্ষে বিছানায় এভাবেই পড়েছিল। শাহবাজ মৃতদেহগুলি সরানোর পরিকল্পনা বাতিল করল, তালা লাগালো এবং গাড়ি নিয়ে তার বাড়িতে ফিরে গেল। এদিকে আনাম এবং কাশিসের শিশুটি, যারা হাসপাতালে ছিল, এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছে। 23শে জুন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে শিশুটিকে তার দাদা দাদির কাছে, অর্থাৎ কাশিসের বাবা মায়ের কাছে হস্তান্তর করা হলো। পুলিশ শাহবাজের দেওয়া বয়ান এবং প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করে তাকে আদালতে পেশ করল। বর্তমানে শাহবাজ জেলে আছে এবং এই মামলাটি এখনও সেশন কোর্টে চলছে। বন্ধুরা, এই গল্পটি আমাদের বলে যে কিভাবে ঘৃণা এবং প্রতিশোধের আগুন মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে তার নিজের রক্ত সম্পর্ককেও ছিন্ন ভিন্ন করে ফেলে। একজন পিতাকে হারানোর যন্ত্রণা, সামাজিক উপহাসের দংশন এবং ভুল বোঝাবুঝিগুলি একত্রিত হয়ে শাহবাজকে একজন অপরাধীতে পরিণত করল। কিন্তু এত কিছুর মাঝে সেই নিষ্পাপ শিশুটির জীবিত থাকা হয়তো একটি ইঙ্গিত ছিল যে জীবনের প্রত্যেকটি অন্ধকার রাতে কোথাও না কোথাও আশার একটি আলো থাকে। এই পুরো ঘটনা সম্পর্কে আপনার কী মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যদি আমাদের এই প্রচেষ্টা পছন্দ হয় তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন। ধন্যবাদ।